ব্রিটিশ অধিকৃত বার্মায় পরিচয় আর বিদ্রোহের এক টান টান গল্পে সবাইকে স্বাগত। আজকের আলোচনা এক ছায়ামূর্তির মতো বিপ্লবীকে ধরার অভিযান নিয়ে, যা শুনলে অবাক হতে হয়। বেশ, তাহলে শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে একজনকে ধরার জন্য পুলিশের এক বিশাল অভিযান দিয়ে, আর সেই একজন হলেন সব্যসাচী মল্লিক, অত্যন্ত মেধাবী ডাক্তার এবং বিজ্ঞানী, যিনি ব্রিটিশদের চোখে হয়ে উঠেছিলেন ১ নম্বর রাজনৈতিক শত্রু। মানে তার নাম শুনলেই ঔপনিবেশিক শাসকদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ত। তো কাহিনীর শুরুটা হচ্ছে অপূর্ব হালদার নামে এক তরুণ বাঙালিকে দিয়ে। তিনি নিজের চুরির রিপোর্ট লেখাতে এক পুলিশ স্টেশনে যান, আর সেখানে গিয়ে দেখেন, আরে এখানে তো তারই চেনা নিমাইবাবুর নেতৃত্বে বিশাল এক ধরপাকড় চলছে, আর তিনি ঠিক সেই অভিযানের কেন্দ্রেই এসে পড়েছেন। ঠিক তখনই এক রাজনৈতিক সন্দেহভাজনকে নিমাইবাবুর সামনে আনা হল। পুলিশের ধারণা এই লোকটাই আসলে ছদ্মবেশে থাকা সেই দুর্ধর্ষ বিপ্লবী সব্যসাচী মল্লিক। কিন্তু যে লোকটা কাঁপতে কাঁপতে আর কাশতে কাশতে ঘরে ঢুকল, তাকে দেখে তো সবাই একেবারে হতবাক, মানে যাকে বলে পুরো অবিশ্বাস্য একটা ব্যাপার। চলুন এই অদ্ভুত চেহারার বর্ণনাটা একটু ভালো করে দেখা যাক। একবার ভাবুন তো দৃশ্যটা, মাথায় জবজবে করে লেবুর তেল দেওয়া, রামধনুর মতো রঙের একটা শট, আবার সবুজ মোজার উপর লাল ফিতে দিয়ে গিট দেওয়া, আর এই লোকটাকে কিনা সবাই দুর্ধর্ষ বিপ্লবী বলে সন্দেহ করছে। ব্যাপারটা বেশ হাস্যকর, তাই না? এই স্লাইডটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। একদিকে একজন ভয়ঙ্কর বুদ্ধিজীবীর কিংবদন্তি, যার নামে ব্রিটিশ সরকার কাঁপে, আর অন্যদিকে এই গিরিশ মহাপাত্র, যাকে দেখে মনে হচ্ছিল যেন সার্কাসের জোকার। অপূর্ব তো লোকটার অবস্থা দেখে হেসেই ফেলেছিল। সে এতটাই নিশ্চিত ছিল যে এই লোকটা নির্দোষ, যে সঙ্গে সঙ্গে তার জামিন হতেও রাজি হয়ে যায়। আচ্ছা, এবার চলুন পরের দিনে যাওয়া যাক আর দেখি গল্পটা কিভাবে এগোয়। অফিসে অপূর্ব তার সহকর্মী রামদাস তলোয়ারকরকে পুলিশ স্টেশনের এই মজার ঘটনাটা বলছিল, কিন্তু হঠাৎই আলোচনাটা একটা গভীর দিকে মোড় নেয়। সে তখন এমন এক ব্যক্তিগত আর অপমানজনক স্মৃতির কথা বলে, যা তার জীবনবোধকে পুরোপুরি বদলে দিয়েছিল। আর এটাই ছিল গল্পের মূল মোড়। নিজের দেশেই বিনা দোষে পশুর মতো ব্যবহার পাওয়ার সেই তীব্র অপমান। এই ঘটনাই তার ভেতরে এক বিপ্লবের আগুন জ্বালিয়ে দিয়েছিল। অপূর্বর এই কথাগুলো শুনে স্পষ্ট বোঝা যায় সে আর চুপ করে থাকা দর্শক নয়, বরং যারা দেশের স্বাধীনতার জন্য লড়ছে, সে মন থেকে তাদেরই একজন হয়ে উঠেছে। এই কথাগুলো তার বন্ধু রামদাসকেও গভীরভাবে নাড়া দেয়। এবার গল্পটা কয়েকদিন পরের এক ঘটনায় চলে আসে। অপূর্ব অফিসের কাজে বাইরে যাওয়ার জন্য ট্রেন স্টেশনে অপেক্ষা করছিল, আর ঠিক তখনই সে এক পরিচিত মুখ দেখতে পায়। ভাবছেন তো কী ছিল সেই ছোট্ট পার্থক্য যা সবকিছু উল্টোপালট করে দিল? অপূর্ব যখন সেই কার্টুনের মতো লোকটাকে দেখে হাসছিল, তখন তার বন্ধু রামদাস কিন্তু হাসেনি। সে এক দৃষ্টে লোকটার দিকে তাকিয়েছিল, আর তার মনে ধীরে ধীরে সবটা পরিষ্কার হয়ে যাচ্ছিল। রামদাস একটাও কথা বলেনি, কিন্তু তার সেই নীরব স্তম্ভিত চাহনি সবকিছু বলে দিচ্ছিল। সে ঠিকই বুঝতে পেরেছিল যে এতক্ষণ তারা আসলে আসল সব্যসাচী মল্লিকের সামনেই দাঁড়িয়েছিল। সব্যসাচীর আসল প্রতিভা শুধু তার বুদ্ধিতে ছিল না, ছিল মানুষের মনস্তত্ত্ব বোঝার অসাধারণ ক্ষমতায়। তার ছদ্মবেশটা এতটাই অদ্ভুত আর বাড়াবাড়ি রকমের ছিল যে সেটাই তার জন্য সবচেয়ে নিখুঁত আড়াল হয়ে উঠেছিল। ব্রিটিশ কর্তৃপক্ষ একজন দুর্ধর্ষ বুদ্ধিমান শত্রুকে খুঁজছিল, কোনো চলন্ত কৌতুককে নয়, আর এটাই দারুণভাবে এই গল্পের মূল ভাবনাটাকে আমাদের সামনে তুলে ধরে। গল্পটা আমাদের এই ভাবনার সঙ্গেই ছেড়ে যায়। সব্যসাচী এক ছায়ামূর্তি হয়েই থেকে যান, এক অদৃশ্য সংগ্রামের প্রতীক হিসেবে, আর আমাদের ভাবতে বাধ্য করেন যে সাহসের আসল রূপটা শায়দ আমরা যা ভাবি তার থেকে অনেকটাই আলাদা হয়।